বলো আজকে কত তারিখ গো লোটাস? 10 তারিখ। আজকে 10 তারিখ, তাই তো 10-10-25। আজকে আমরা ক্লাস 9 এর একটা টপিক পড়াবো ফিজিক্যাল জিওগ্রাফি থেকে, ঠিক আছে? ফিজিক্যাল জিওগ্রাফি থেকে আমরা একটা টপিক পড়াবো। কি টপিক পড়াবো? আচ্ছা বলো তো লোটাস, সোমা, নার্গিস, উমা, তোমরা দীর্ঘদিন যদি কোনো পেরেককে জলে ডুবিয়ে রাখো তাহলে কি হবে? মোর্চা পড়ে যাবে। মোর্চে পড়ে যাবে। আচ্ছা তোমরা কি কখনো কোনো মন্দির, মসজিদ বা দেয়ালে কোনো গাছ জন্মাতে দেখেছো? হ্যাঁ দেখেছি। কখন জন্মায় বলো তো? যখন দেয়ালগুলো পুরনো হয়ে যায়, ফেটে যায়, তাই তো? আচ্ছা প্রিয় স্টুডেন্ট, তোমরা কি কখনো ইঁদুর ছুঁচোকে মাটি গর্ত করে মাটির মধ্যে থাকতে দেখেছো? হ্যাঁ দেখেছি। হ্যাঁ দেখেছো। এই যে তোমরা দেখেছো, এইগুলো হচ্ছে এক একটা আবহবিকার। এই যে পেরেক মরচে পড়ছে, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো রাসায়নিক আবহবিকার। আচ্ছা দেয়ালে যে গাছ জন্মাচ্ছে সেটাকে আমরা কি বলবো? যান্ত্রিক আবহবিকার, যান্ত্রিক জৈব আবহবিকার, ঠিক আছে? আচ্ছা ইঁদুর ছুঁচো যেগুলো বাস করছে সেগুলোকে আমরা বলবো জৈবিক আবহবিকার। তাহলে আমরা চলো এই যে আজকের যে টপিক সেটা হচ্ছে আবহবিকার। এই আবহবিকার কথাটা প্রথম কে বলেছেন? গিলবার্ট। ওকে, এবারে আবহবিকার আমরা কাকে বলবো না? আবহবিকার হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা যখন যান্ত্রিকভাবে শিলা চূর্ণ বিচ্ছিন্ন হবে এবং রাসায়নিকভাবে শিলাটা বিয়োজিত হয়ে যাবে এবং সেই জায়গায় পড়ে থাকবে, সেটাকে আমরা কি বলবো? আবহবিকার। বুঝতে পেরেছো আশা করি? আচ্ছা এবার দেখো আমরা কি দেখে নেবো, তোমাদের যেমন লোটাস, সোমা, নার্গিস, উমা তোমাদের অপর নাম আছে না, ঠিক সেরকম আবহবিকার কিন্তু অনেক অপর নাম আছে। যেমন কি শিলাবিকার বলে, অনেকে এটাকে বিচ্ছুন্নি ভবনও বলে। আচ্ছা বলো তো, তোমাদেরকে নিশ্চয়ই তোমার বাবা মারা কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে? হ্যাঁ অবশ্যই করে, তাই তো? ঠিক সেরকম আবহবিকারও কিন্তু কিছু নিয়ন্ত্রক আছে, যেগুলো কি কি? এক হচ্ছে জলবায়ু, 2 নম্বর হচ্ছে সময়, 3 নম্বর হচ্ছে জীবজগৎ, আদিশিলা। এগুলো কি করে? আবহবিকারকে কন্ট্রোল করে। আচ্ছা দেখো আমরা তাহলে প্রথমেই জেনে নিয়েছি আবহবিকার 3 প্রকার, যান্ত্রিক, জৈবিক আর রাসায়নিক, মেইনলি দুটো। চলে এবার যান্ত্রিক আবহবিকার সম্পর্কে আমরা একটু জেনে নেব। যান্ত্রিক আবহবিকারে কি হবে? শিলা চূর্ণ বিচ্ছিন্ন হবে এবং সেই জায়গাতেই পড়ে থাকবে। ওকে, এবার দেখে নেব যান্ত্রিক আবহবিকার কোথায় দেখতে পাওয়া যায়। দুটো জায়গা, একটা যে মেরু অঞ্চলে দেখতে পাওয়া যাবে আর মরু অঞ্চলে দেখতে পাওয়া যাবে। কি কি কারণে যান্ত্রিক আবহবিকার হবে? একটা হচ্ছে উষ্ণতার দ্রুত পরিবর্তন, তারপর যে চাপের ফলে হবে, জলের ফলে হবে। ওকে, আচ্ছা এরপর চলো আমরা দেখে নেব যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলো কি কি। যেমন মিষ্টি গোল হলে রসগোল্লা বলি, লম্বা হলে ল্যাংচা বলি, ছোট ছোট হলে মিহিদানা বলি, ঠিক সেরকম শিলা যদি তোমার ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে যায় সেটাকে বলবো ক্ষুদ্র কণা বিসরণ, ঠিক আছে? যদি সেটা পেঁয়াজের মতো খসে যায় সেটাকে আমরা কি বলবো? স্বল্পমোচন। বড় বড় ব্লক আকারে ভেঙে গেলে সেটা কি বলবো? ব্লক ডিসইন্টিগ্রেশন। বুঝতে পারলে? আর যদি তুষারের ফলে হয় সেটাকে আমরা বলবো তুষার ক্রিয়া। ওকে, আচ্ছা এবার দেখো আমরা এবার দেখে নেবো যে রাসায়নিক আবহবিকারটা দেখে নেবো। ওকে, রাসায়নিক আবহবিকার কোথায় দেখতে পাওয়া যাবে? মেইনলি তোমার নাতিশীতোষ্ণ অঞ্চল, ঠিক আছে? মেরু অঞ্চল, এই নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখতে পাবো, ক্রান্তীয় অঞ্চলে দেখতে পাবো, ঠিক আছে? এবার দেখো রাসায়নিক আবহবিকার কি হয়, আমরা যখন অঙ্কে x কমন নিই, খনিজটা কমন নেবো, শিলা মধ্যস্থ খনিজ কমন নেবো, সেখানের সাথে O2 যখন বিক্রিয়া করবে সেটাকে আমরা কি বলবো? অক্সিডেশন। যখন CO2 বিক্রিয়া করবে সেটাকে কি বলবো? কার্বনেশন। যখন H2O করবে সেটাকে কি বলবো? হাইড্রেশন। এই জলটা যখন ভেঙে যাবে H+OH- হয়ে যাবে তখন সেটাকে বলবো হাইড্রোলাইসিস। আর এই জলটা যখন গুলে যাবে তখন সেটাকে আমরা কি বলবো? দ্রবণ বা সলিউশন। বুঝতে পারলে? আচ্ছা এবার চলো আমরা দেখে নেবো আবহবিকারের ফলাফল। আবহবিকারের ফলে কি হয়? এক, মাটি সৃষ্টি হয়, রেগুলিত সৃষ্টি হয়। আচ্ছা ভৌম জলস্তর বৃদ্ধি পায়, ঠিক আছে? আচ্ছা এইগুলো কিন্তু আমরা দেখলাম আবহবিকারের ফলাফল, মানে ভালো দিক। আচ্ছা বলো তো আবহবিকারের মেন খারাপ দিক কি কি আছে? খারাপ দিক কিন্তু আবহবিকার আছে। যেমন দেখো, বুঝতে পারলে আবহবিকার ফলে কি হয়? স্থাপত্য কিন্তু ক্ষয় হয়ে যায়। যেমন আমাদের বর্তমানে দিকে তাকায় তাজমহলে যে ক্ষয় হচ্ছে সেটা কিন্তু রাসায়নিক আবহবিকার ফলে হয়। আবার যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই, পুরুলিয়ায় দেখবে যে আবহবিকার হয় সেটা কিন্তু মানে পাত্রগুলো ক্ষয় হয়ে মাটির কিন্তু উর্বরতা কমে যাচ্ছে, এটা কিন্তু যান্ত্রিক আবহবিকার। আবার বিশ্বের যদি দিকে তাকাই তাহলে আমরা কি দেখে নেবো? সারা মরুভূমিতে কিন্তু আমরা দেখবো ফিজিক্যাল ওয়েদারিং হচ্ছে, অ্যামাজন অববাহিকায় আমরা কি দেখবো? রাসায়নিক আবহবিকার হচ্ছে। তাহলে আমরা কিন্তু সবগুলো দেখে নিলাম গোটা বিশ্বে কোথায় কি হচ্ছে। আচ্ছা এবার চলো এবার আমরা কি দেখে নেবো? রাসায়নিক আবহবিকার ফলে মেইনলি কি কি ভূমিরূপ সৃষ্টি হয়? কাশ ভূমিরূপ। রাসায়নিক ফলে কাশ ভূমিরূপ সৃষ্টি হবে। আর যান্ত্রিক আবহবিকার ফলে কি সৃষ্টি হয়? মেইনলি তোমার গোলাকার ভূমিরূপ সৃষ্টি হয়, টর, ট্যালাস, স্ক্রি ইত্যাদি গুলো কিন্তু সৃষ্টি হয়। আশা করছি বুঝতে পেরেছো সবাই। আচ্ছা এবার চলো তোমাদের বাড়িতে হোমওয়ার্ক দেবো। আবহবিকার কোন কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? কি কি ভূমিরূপ সৃষ্টি হয়,
এগুলো তোমাদের কিন্তু হোমওয়ার্ক তাহলে আশা করি বুঝতে পেরেছো। উমা, নাসিমা সবাই বুঝতে পেরেছো? অঙ্কিতা বুঝতে পেরেছো তো? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর এই আবহবিকার বা ওয়েদারিং থেকে ইন্টারভিউয়াররা আপনাদেরকে কি কি কোশ্চেন ধরতে পারে চলুন একটু দেখে নিই। ঠিক আছে, এক নাম্বার এই হচ্ছে বেসিক এবং ডেফিনেশন বেস কিছু কোশ্চেন কিন্তু আপনাদেরকে ধরতে পারে। এক নাম্বার কি ওয়েদারিং কাকে বলে ধরতে পারে। দুই নাম্বার কি ওয়েদারিং এবং ইরোশনের মধ্যে পার্থক্য কি ধরতে পারে। তিন নাম্বার ওয়েদারিং দ্রুত না ধীর প্রক্রিয়া। ঠিক আছে, চার নাম্বার ওয়েদারিং প্রক্রিয়া কোথায় ঘটে। আচ্ছা, বি হচ্ছে ক্লাসিফিকেশন বেস কোশ্চেন, এখান থেকে কি কি ধরতে পারে, ওয়েদারিং কয় প্রকার ও কি কি। দুই নাম্বার কি ফিজিক্যাল ওয়েদারিং কিভাবে হয়। ঠিক আছে, তিন কেমিক্যাল ওয়েদারিং কিভাবে হয়। চার নাম্বার হচ্ছে বায়োলজিক্যাল ওয়েদারিং কিভাবে হয়। আচ্ছা, সি হচ্ছে এক্সপ্লেন বেস এক্সাম্পল বেস কোশ্চেন কিন্তু আমাদের ধরতে পারে, যেমন কি এক ভারতের কোথায় ওয়েদারিং বেশি হয়। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা যখন দেখব ভারতের কোথায় ওয়েদারিং বেশি হয়, দেখুন রাজস্থান, আমরা সবাই জানি রাজস্থানে কিন্তু ফিজিক্যাল ওয়েদারিং বেশি হয়, মনে রাখবো। আর আমরা পশ্চিমঘাট পর্বত, ঠিক আছে, মেঘালয়, শিলং, এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের কেমিক্যাল ওয়েদারিং কিন্তু বেশি হবে। দুই নম্বর কি পশ্চিমবঙ্গে কোথায় ওয়েদারিং বেশি হয়, এটা আমরা কি মনে রাখবো, পশ্চিমবঙ্গে যে পুরুলিয়া জেলাটা আছে সেখানে কিন্তু ফিজিক্যাল ওয়েদারিং বেশি হবে, সরি কেমিক্যাল ওয়েদারিং বেশি হবে। আর আমাদের দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলায় কি হবে, ফিজিক্যাল ওয়েদারিং বেশি হবে। তিন নাম্বার কি বিশ্বে কোথায় ওয়েদারিং বেশি হয়, এই বিশ্বের ক্ষেত্রে আমরা কি দেখে নেব অ্যামাজন অববাহিকায় কিন্তু আমাদের কেমিক্যাল ওয়েদারিং বেশি হবে। আচ্ছা, সাহারা মরুভূমিতে কি হবে, ফিজিক্যাল ওয়েদারিং কিন্তু বেশি হবে। আবার যে সমস্ত পার্বত্য অঞ্চল আন্দিজ, হিমালয়, ঠিক আছে, আল্পস, এই সমস্ত পার্বত্য অঞ্চলে কিন্তু আমরা কি দেখে নেব ফিজিক্যাল ওয়েদারিং বেশি হবে। এই তিনটে খুব মনে রাখবেন। আচ্ছা, তারপর ডি হচ্ছে ইফেক্ট এন্ড ইম্পর্টেন্ট বেস কোশ্চেন, ওয়েদারিং উপকারিতা কি। আমি আগেই বলেছি ওয়েদারিং ফলে কি হয়, মাটি সৃষ্টি হয়, খনিজ পদার্থ সৃষ্টি হয়, রেগুলেট সৃষ্টি হয়, ভূমধ্যল স্তর বৃদ্ধি পায়। ওকে। আচ্ছা, দুই নম্বর হচ্ছে ওয়েদারিং এর ক্ষতিকর প্রভাব, যেটা খুব ইম্পর্টেন্ট। ওয়েদারিং ফলে কি হয় বলুন তো, বিভিন্ন স্মৃতিস্তম্ভ কিন্তু উচ্চতা কমে যায়, মানে ক্ষয় হয়। যেমন আমি আগেই বলেছি ভারতের ক্ষেত্রে কি তাজমহল উচ্চতা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। আবার দেখবেন কোনার্ক মন্দির আছে, বিভিন্ন মন্দিরে কিন্তু গ্লেজ কমে যাচ্ছে, কি জন্য, কেমিক্যাল ওয়েদারিং এর জন্য। আচ্ছা, শহর অঞ্চলে কি হয় দেখবেন অ্যাসিড বৃষ্টি দূষণের জন্য কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয় বড় বড় সুন্দর ভবনগুলো, এদের কিন্তু আবহাওয়ার একটা ক্ষতিকর প্রভাব। আবার অনেক সময় কি হয় বলুন তো, পাথর যখন ভেঙে যায় তখন মৃত্তিকার উর্বরতা কিন্তু অনেক সময় কমিয়ে ফেলে, এগুলো আবহাওয়ার ক্ষতিকর প্রভাব, এগুলো কিন্তু আমরা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তিন নাম্বার হচ্ছে আবহাওয়া কেন আমরা পড়বো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা ধরতে পারে আবহাওয়া কেন আমরা পড়বো, তখন উত্তর দেবে যে আবহাওয়া আমরা এই কারণেই পড়বো, কারণ হচ্ছে এটা হচ্ছে ভূমিরূপ পরিবর্তনের প্রথম ধাপ, এটা প্রথমে ঘটে। আর এটা ঘটার ফলে কিন্তু আমাদের মৃত্তিকার সৃষ্টি হয়, আমাদের খনিজ পদার্থের সৃষ্টি হয়, এবং ভূমিরূপ পরিবর্তনে কিন্তু আবহাওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আবহাওয়া যদি না হতো মৃত্তিকার সৃষ্টি হতো না, খনিজ পদার্থ সৃষ্টি হতো না, ভূমিরূপ পরিবর্তন হতো না। আর বুঝতেই পারছেন মৃত্তিকা এবং খনিজ পদার্থ সৃষ্টি না হলে কি হয়, আমাদের চরম সমস্যা হতো। তাই আমরা কিন্তু আবহাওয়া অবশ্যই করবো। আচ্ছা, তারপরে আমাদের কিছু কোশ্চেন ধরবে কি কনসেপচুয়াল বা অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন ধরতে পারে, যেমন কি এ ওয়েদারিং কি ক্লাইমেটের উপর নির্ভর করে। অবশ্যই উত্তর হবে হ্যাঁ, ওয়েদারিং ক্লাইমেটের উপর নির্ভর করে। ক্লাইমেট কি করে, ওয়েদারিং কে সূচনা করে, উষ্ণতা, আচ্ছা বৃষ্টিপাত, এগুলো সবই কিন্তু ক্লাইমেটের উপাদান। তাই ক্লাইমেট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ওয়েদারিং এর। দুই নম্বর কি হিউম্যান অ্যাক্টিভিটি কি ওয়েদারিং বাড়ায়, অবশ্যই বাড়ায়। আমরা কি করছি, চারিদিকে রাস্তা খনন করছি, ঠিক আছে, কোথাও পাথর ভাঙছি, ঠিক আছে, কোথাও পাইপ লাইন বিছাচ্ছি, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, অবশ্যই ওয়েদারিং হচ্ছে। তিন নম্বর কি ওয়েদারিং ও মাটির সম্পর্ক কিভাবে বোঝাবে, অবশ্যই ওয়েদারিং হচ্ছে মাটি সৃষ্টির প্রাথমিক পর্যায়, ঠিক আছে। তাই ওয়েদারিং না হলে কিন্তু মাটি সৃষ্টি হওয়া খুবই চাপের ব্যাপার। চার নম্বর কোশ্চেন কি পাথরে ফাটল কেন ধরে। আমরা সবাই জানি পাথরে কি হয়, জল জমে, রাতে সেই জল ঠান্ডায় বরফ হয়ে যায়, দিনের বেলা গলে যায় এবং সেটা ফেটে যায়, এটা কি ধরনের ওয়েদারিং, অবশ্যই ফিজিক্যাল ওয়েদারিং। আচ্ছা, পাঁচ নাম্বার বাড়ির দেওয়ালে প্লাস্টার খসে পড়ে বা রং উঠে যায়, আমরা সবাই দেখতে পাই। এখানে দুটো ওয়েদারিং কাজ করে, একটা ফিজিক্যাল ওয়েদারিং প্লাস কেমিক্যাল ওয়েদারিং। কি জন্য বলুন তো, বাইরে সূর্যের আলো, ভিতরে সোপে নাই, তারপর কি জলীয় অংশ থাকে, আর্দ্রতা থাকে, এই সমস্ত কিছু মিলেমিশে কিন্তু আমাদের বাড়ির দেওয়ালে প্লাস্টার খসে যায় এবং কিন্তু রং উঠে যায়। আচ্ছা, 6 নাম্বার কি বলছে, শীতে জল জমে বরফ, শীতের জল জমে বরফ হলে পাইপ কেন ফেটে যায়, পাইপ লিখতে বলে গেছি, পাইপ কেন ফেটে যায়। অবশ্যই কি হয় দেবেন, আমাদের অনেক সময় বাড়িতে কি হয়, পাইপের মধ্যে জল যাওয়ার সময় শীতকালে পাইপে জল জমে বরফ হয়ে যায়, পাইপটা ফেটে যায়, এটা কিসের ওয়েদারিং, অবশ্যই ফিজিক্যাল ওয়েদারিং। আচ্ছা, 7 নাম্বার লোয়ার দরজায় মরচে পড়া বা রেলিং এ মরচে পড়া কি ধরনের আবহাওয়া, আমরা সবাই জানি কেমিক্যাল ওয়েদারিং, এটা হচ্ছে অক্সিডেশন প্রক্রিয়া, কারণ এখানে অক্সিজেন প্লাস আপনার জলের বিক্রিয়ায় কাজ হয়। আর 8 নাম্বার কি তাজমহলের মার্বেল কেন নষ্ট হচ্ছে, সবাই জানেন
আচ্ছা 9 নম্বর, সৌর এলাকায় কোন আবহবিকার বেশি দেখা যাবে? অবশ্যই সৌর এলাকায় কিন্তু কেমিক্যাল ওয়েদারিং বেশি দেখা যাবে। তার কারণ কি বলতো, সৌর এলাকায় অ্যাসিড বৃষ্টি হয় এবং দূষণ বেশি। আচ্ছা পাহাড়ি এলাকায় কোন আবহবিকার বেশি দেখা যাবে? অবশ্যই ফিজিক্যাল ওয়েদারিং দেখা যাবে। সমতল এলাকায় কেমিক্যাল ওয়েদারিং বেশি দেখতে পাওয়া যাবে। শীতপ্রধান এলাকায় কোন ওয়েদারিং বেশি দেখতে পাওয়া যাবে? অবশ্যই ফিজিক্যাল ওয়েদারিং বেশি দেখতে পাওয়া যাবে। 10 নম্বর, ওয়েদারিং কি ভূমিকম্পের মতো বিপর্যয় ঘটাতে পারে? এরকম কোশ্চেন হতে পারে। দেখুন ওয়েদারিং কিন্তু সরাসরি ভূমিকম্পের মতো বিপর্যয় কিন্তু ঘটাতে পারে না। ওয়েদারিং ফলে কি হয়, ফিজিক্যাল ওয়েদারিং এর ফলে কি হবে, অনেক সময় ল্যান্ডস্লাইড বা ভূমিধস হয়, সেগুলো কিন্তু বিপর্যয় ঘটাতে পারে। ঠিক আছে, মানে পরোক্ষ ভূমিকা পালন করে। আচ্ছা 11 নম্বর, তোমার চারপাশে কিছু উদাহরণ দাও যেগুলো ওয়েদারিং কি করে। যেমন কি আমাদের চারপাশে কি দেখতে পাই, আগে বললাম আমাদের দেয়ালে কি হয়, রং উঠে যায়। ঠিক আছে, লোহায় মরচে পড়ে যায়। আবার আমরা যখন দেখি পুরনো বাড়িতে গাছ বেরিয়ে যায়, এগুলো কিন্তু আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন আবহবিকারের উদাহরণ। আচ্ছা 12 নম্বর কি, আবহবিকার কিভাবে ভূত্বককে প্রভাবিত করে? অবশ্যই আবহবিকার ভূত্বককে প্রভাবিত করে। তার কারণ কি বলুন তো, আবহবিকার ফলে কোথাও গ্রানাইটের ফলে গোলাকার টর্চ সৃষ্টি হয়, কোথাও স্ক্রিপ বা টেরাস সৃষ্টি হয়, কোথাও খনিজ উৎপাদন হয়। বিভিন্ন রকম ভাবে কিন্তু আবহবিকার আমাদের ভূত্বককে প্রভাবিত করে। এই কোশ্চেনগুলো কিন্তু আমরা টোটালটা মনে রাখবেন। আশা করছি আমরা সব বুঝতে পেরেছেন, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।